তপন গ্রুপের পক্ষ থেকে 941তম ক্লাসে সকলকে স্বাগত। আজ 23/8/2025 ইংরেজি শনিবার। আজকে ক্লাসে আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার নীলকমল বর্মন স্যার। আলোচনার বিষয়বস্তু নিউরোলজি। নিউরোলজি পার্ট 1 নিয়ে, সাবজেক্ট হচ্ছে এপিলেপসি। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার। তবে আলোচনা চলাকালীন কেউ আনমিউট এবং ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রাখলাম। আমি স্যারকে অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু। হ্যাঁ, নমস্কার। দীপন, তুমি একটা জিনিস পরে পরে খেয়াল করবে, আজকে একটা মারাত্মক ভুল হয়ে গেছে, ইচ্ছাকৃত নয়, মনে হচ্ছে সেটা অনিচ্ছাকৃত। যে এপিলেপসি যে থাম্বনেলটা করা হয়েছে মানে হোমিও তরফ থেকে, ওখানে কিন্তু কিডনির ছবিটা মানে গতবারে ইউরোলজির ছবিটা রয়ে গেছে, নিউরোলজিতে আর আমরা এসে পৌঁছতে পারিনি। ওরা পরের বারে ঠিক করে দিই, বুঝেছো? এটা আচ্ছা স্যার। হোমিও দর্পণের ক্ষেত্রে অন্তত এটা আমি প্রত্যাশা করব না, অন্যান্য ছোটখাটো যা করলে সে ঠিক ছিল। হ্যাঁ, যেখানে খেয়াল করে নিন। হ্যাঁ, ভুল হতেই পারে, আমি এটা সমালোচনা করছি না, পরের বার এটা ঠিক করে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে ক্লাসটা শুরু করছি। দেখুন, সত্যি কথা বলতে কি, এই নিউরোলজির যে ব্যাপারগুলো, এটা আমার মনে হয় সব থেকে কঠিনতম একটা চ্যাপ্টার, যেটার কুল কিনারা পাওয়া আমাদের পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তবে যেটা যখন শিক্ষানবিশ ছিলাম, হ্যাঁ আজ আমি শিক্ষানবিশ, তাতে কোনো আমার বলা কোনো এতটুকু কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। মানে আমি বলতে চেয়েছিলাম যে স্কুল লাইফ বলতে হোমিওপ্যাথিক স্কুল লাইফের কথা আমি বলছি। এখন সবাই কলেজ লাইফ বলে, ঠিক আছে, সেটা স্বতন্ত্র ব্যাপার। অর্থাৎ শিক্ষানবিশ অবস্থার যে প্রথমের দিকে যখন এই নিউরোলজির ব্যাপারগুলো হতো, তখন সত্যি একটা বেশ দিশাহারা জায়গায় দাঁড়িয়ে থাকতাম। খুব একটা যে বুঝতে পারতাম সে কথা আমি বলবো না, কারণ 11-12 এর নলেজ নিয়ে আর যাই হোক, মেডিকেল সায়েন্সেস নিউরোলজিটাকে কিন্তু সেভাবে বোঝা হয়তো অনেকে যায়, আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। চ্যাপ্টারটাকে প্রায় এড়িয়েই যেতাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন বুঝলাম রুগীরা তো আমার যোগ্যতা দেখে আসে না, হোমিওপ্যাথির যোগ্যতা দেখে তারা আমাদের কাছে কিন্তু আসে, কথাটা খুব যুক্তিসঙ্গত। হোমিওপ্যাথিতে এই ধরনের রোগ সারে, সেই জন্য আমার কাছে তারা আসে। আমার কাছে কেন, অনেক হোমিওপ্যাথির কাছে কিন্তু সবাই যায়। কিন্তু আমরা যদি দুটো জিনিস দেখুন, নিউরোলজির ব্যাপারটা যদি সম্পূর্ণ না হলেও আংশিক ভাবে যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু রুগীদের চিকিৎসাতে কোথাও একটা কিন্তু বিঘ্ন ঘটবে, বা আপনি কিন্তু সেই জায়গায় কখনোই পৌঁছতে পারবেন না। আবার একটা কথা হতে পারে যে আমাদের তো স্যার কোনো দরকার নেই কি প্যাথোলজি হলো কি হলো না হলো, এইটাতে কিন্তু আমি অতটা কিন্তু বিশ্বাসী নেই, বা এই জিনিসটা কিন্তু আমি কখনোই, কারণ প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস হবে, নিউরোলজির ক্লাস হবে, অথচ নিউরন বা অন্যান্য জায়গাগুলোকে আমরা বুঝবো না, এটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য বলে আমি অন্তত মনে করি না। সেই জন্য হয় কি, জায়গাগুলো আমাদেরকে একটু উপলব্ধি করতে হয়, বুঝতে হয়, নিউরন সম্বন্ধে জানতে হয়, নার্ভ সম্বন্ধে জানতে হয়। নিউরোলজিক্যাল বলতে আমরা কি বুঝি, এবং তার সাথে নিউরোসাইকোটিক যে চেঞ্জ গুলো আছে, শুধু নার্ভ মানে কিন্তু শুধু যে কতগুলো নার্ভের রোগ, নার্ভের ওষুধ তা নয়, তার সাথে কিন্তু সাইকোসোমাটিক ডিসঅর্ডার গুলোর কিন্তু সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনিও বলতে পারেন যে আমাদের কেস টেকিং যদি সম্পূর্ণভাবে সুস্থভাবে যদি হয়ে থাকে, তাহলে তো আমরা নিশ্চয় একটা ওষুধে পৌঁছতে পারবো, হাজারবার সত্য। কিন্তু সেটা সত্য অনেক সময় নাও হতে পারে। এই কথা বলার কারণটা কি? বলার কারণ হচ্ছে যে প্র্যাকটিসিং লাইফে প্রথম অবস্থায় যখন এপিলেপসি রোগী পেতাম, বা তখন তো আমাদের সময় এরকম নেটের প্রাচুর্য ছিল না, আমরা পেতাম না। আমরা যখন ডেভিডসন বা হ্যারিসন পড়ছি, নিউরোলজিক্যাল জায়গাগুলো যখন ঘাটছি, সেখানে কিন্তু বারবার একটা জিনিস বলা হচ্ছে, স্পেশালি নিউরোলজির এই এপিলেপসি যে ব্যাপারটা, এটা কিন্তু একটা ইনকিউরেবল ডিজিজ। এবং স্যারেরা এই কথা বলতেন মডার্ন মেডিসিনের, যে কেউ যদি প্রতিশ্রুতি দিয়ে থাকে যে সে এপিলেপসিকে সারিয়ে তুলবে, সেটা কিন্তু একটা
প্রচন্ড ভ্রান্ত ধারণা এবং এই ধরনের দুর্বুদ্ধিতা কখনোই কিন্তু করা উচিত নয়। তো এপিলেপসির একটা জায়গায় বলা হয়েছে একটা এপিলেপসিক পেশেন্টকে তখনই আমরা সেরেছে বলবো যদি তার দুটো অ্যাটাকের মাঝখানে 3 বছরের ব্যবধান থাকে। অর্থাৎ আজকে যদি তার এপিলেপটিক অ্যাটাক হয়ে থাকে, যদি আগামী 3 বছর একদম ক্যালেন্ডার ধরে যদি তার অ্যাটাক না হয়ে গিয়ে থাকে, তাহলে তাকে আমরা সেরেছে বলে দাবি করতে পারবো। কিন্তু যেটা মডার্ন সায়েন্সের ক্ষেত্রে অনেক সময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না বলেই আমরা জানতাম, বা এখনো যার জন্য তারা 3 থেকে 4 বছর এবং পরবর্তী ক্ষেত্রে 6 বছর পর্যন্ত একই ওষুধ বিভিন্ন ভাবে বিভিন্ন পোটেন্সিতে, বা পোটেন্সি বলতে তাদের যে তাদের যেটা নর্মস সেই হিসেবে তারা দিয়ে থাকেন। এটা আমরা খুব ভালোভাবে দেখছি এবং কোনোভাবেই সেই মেডিসিনকে বন্ধ করার জায়গা তারা নিয়ে যেতে চান না, কারণ তারা জানেন যে কোনো সময় যদি আরেকবার রিভার্স করে সেটাকে সারানো আরো বেশি কঠিন। এবং নির্দিষ্ট বেশ কিছুদিন অন্তর ইইজি বা এমআরআই বা অন্যান্য যে সকল সমতুল টেস্ট গুলো আছে সেগুলোকে দেখিয়ে তারা দেখিয়ে নিতে চান যে তার প্যাথোলজিক্যাল যে জায়গাগুলো, বিশেষ করে সিজার যেগুলোকে বলা হয়, সেগুলো কতটা আছে বা কতটা গেছে ইত্যাদি ইত্যাদি। আমরা যদি ওখানে পড়ে থাকি তাহলে কিন্তু আমি এক কথা বলতে পারি, আপনি কখনোই কোনো ধরনের এপিলেপটিক কেসকে সাফল্যের জায়গায় পৌঁছতে পারবেন না। আমি সর্বসাকুল্যে হয়তো এই কি বলবো প্রায় 30-35 বছরের চিকিৎসক জীবনে বড় জোর গোটা 10 এপিলেপটিক কেস পেয়েছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাই যে ওই যে একটা প্রচন্ড আগ্রহ, তার সাথে অতি অবশ্যই আমার বাবার কথা বলবো, যেখান থেকে আমার শিক্ষণীয় সেই যে জায়গা। নবীনদের পক্ষে হয়তো অনেক কিছু জেনে ওঠা সহজ হয় না, কারণ তাদের শিক্ষকরা তাকে সবকিছু জানান না বা জানাতে চান না, এটা প্র্যাকটিক্যাল কথা বলছি। কিন্তু আমার বাবা আমাকে যে জিনিসটা হাতে ধরে দেখিয়ে দিয়ে গেছে সেটাকে তো আমি কখনো অস্বীকার করতে পারি না। অতএব সেইটাকে যদি বেশ করি, এবং অতি অবশ্যই হ্যানিম্যানের চিন্তা ভাবনা, আমি গুরু হিসেবে বলছি, আমি যদি বাবার সেই জায়গাটাকে যদি গ্রহণ করে থাকি, তাহলে আমি বলতে পারি যে 10খানা যদি আমি কেস পেয়ে থাকি গত 30 বছরে, খুব কম সংখ্যক কিন্তু কিন্তু সাফল্যের হার বলবো 99%। কারণ এখনো পর্যন্ত কেউ আর ওই তৃতীয় বছর কেন, 6 বছর, 8 বছর, 10 বছর এবং তার চেয়ে বেশি দিন অতিবাহিত হয়েছে, কেউ কিন্তু এখনো পর্যন্ত এসে অভিযোগ করেনি যে ডাক্তারবাবু আপনার ওষুধটা খাওয়ার পর বেশ কিছুটা দিন ভালো ছিলাম, আজ আমরা অর্গাননে পাচ্ছি। আমরা অনেক সময় বলি যে পার্মানেন্ট কিউর বোধহয় সম্ভব নয়। আমি বলেছি অনেক জায়গাতে পার্মানেন্ট কিউর, পার্মানেন্ট শব্দটার প্রতি আমার একটাখানি অনেক সময় উন্নাসিকতা ছিল, যে দূর পার্মানেন্ট বলে কোনো জিনিস হয় নাকি। কিন্তু আজকে যখন এই ক্লাসটা নেব বলে যখন চিন্তা ভাবনা করছি, তখন নিজে খুঁজে পাচ্ছি যে হ্যাঁ, পার্মানেন্ট তো হয়েছে, অস্বীকার তো করবো না। রোগটা সেরেছে, এইটা নিয়ে আমি তর্ক বিতর্ক আমি যাচ্ছি না, কিন্তু যে এপিসোডটা নিয়ে পেশেন্টরা এতদিন আমার কাছে আসতো বা এসেছে, তারা কিন্তু আর লাস্ট 3 বছর কেন, 8 বছর, 10 বছরে কিন্তু তাদের আর কোনো অ্যাটাক ঘটেনি। তাহলে ঘটনাটা কি ঘটলো? অন্য রোগীর ক্ষেত্রে আমরা যে সকল বারবার বলছি যে অনেকদিন পর আবার ফিরে আসছে, কিন্তু এই ক্ষেত্রে ফিরে আসছে না, এটা কেন? তাহলে এমন কি ধরনের চিকিৎসা তারা পাচ্ছে বা আমরা দেবার চেষ্টা করছি যে সেই জায়গাটা সেরে যাচ্ছে? তাহলে চলুন এই জায়গার কতগুলো, প্রথমে আমি যেটা বলবো যে সাইন এন্ড সিম্পটমের কথা বলবো, তারপরে ইটিওলজি বলবো, কজ বলবো, বা আমরা কিভাবে চিকিৎসা করতে পারি, হোমিওপ্যাথিক, মেট্রিমেটিকা কি ধরনের ওষুধগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ডক্টর কেন্ট কি বলেছেন, বা আমি আমার ব্যক্তিগত জীবনে যে সকল ওষুধগুলোকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি সেগুলো নিয়ে একটুখানি কম বেশি আলোচনা করবো। তাহলে বই খুলে দেখে নয়, আমি যেগুলো বলছি সেগুলো যে একদম শেষ কথা তাও নয়। আমি যেটা পাচ্ছি, হঠাৎ করে একদম বয়স্ক লোকেদের যে এপিলেপসি হচ্ছে আমি কিন্তু সেটা কোনোদিন পাইনি। ম্যাক্সিমাম সময় আমি পেয়েছি যে শৈশব অবস্থা থেকে, অর্থাৎ 7 থেকে 8 বছর বয়স থেকে তাদের একটা এই ধরনের সিজার বা এই ধরনের একটা অরা দিয়ে তৈরি হওয়া একটা সার্কামস্ট্যান্স। তার ভিতরে আমরা কি পেতে পারি? যদি সব থেকে আগে যদি আমরা তার লক্ষণগুলোকে ভাবতে পারি, তাহলে আমরা কি বলবো যে সেখানে অ্যাকচুয়ালি হয় কি, সাডেন লস অফ কনসাসনেস। পেশেন্টটা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, তার চোখ দুটো একদম বড় বড় হয়েছে, ছানা বড়ার মতো বড় হয়ে গেল,
দাঁতি পড়ে যাচ্ছে, সে কথা বলতে পারছে না, অনেক সময় জিভ পর্যন্ত সে কামড়ে ফেলে। তখন এরকমও দেখা গেছে যে জিভটা এমন অবস্থায় কামড়েছে, ওই অবস্থায় থেকে গেলে তার হয়তো জিভটা আরো বেশি ক্ষত বিক্ষত হয়ে যাবে বা কেটে যেতে পারে। সেই জন্য তখন হয় কি, যে হাতের কাছে যদি কোনো প্রকার চামচ বা কোনো প্রকার উডেন বা এরকম শক্ত কোনো জিনিস হয়, কোনোভাবে যদি দুটো দাঁতের মাঝখানে দিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত তার জিভটাকে কিন্তু রক্ষা করা যায়। তাহলে এই যে এই পরিস্থিতিগুলো অনেক সময় দেখেছি বলে এতটা সাহস নিয়ে বলতে পারি যে এই সকল রোগীর ক্ষেত্রে কোনো ধারালো চামচ নয় বা ছুরি নয়, একটা ব্লাইন্ড যেগুলো মানে ভোঁতা গোছের যেগুলো সেরকম বা একটা ব্যাপার, কোনো মতে কিন্তু নিজের হাতের আঙুল দিয়ে কখনো কিন্তু তার দাঁত কপাটি বা দাঁতের এই জায়গাটাকে ছাড়াতে যাবেন না, এমন কামড়ে ধরবে আপনার আঙুলটা কিন্তু সে মানে ক্ষতবিক্ষত করে দিতে পারে। সেই জন্য বললাম এইরকম জায়গাতে ওই ধরনের ওয়েপন্স, ওয়েপন্স শব্দটা বলা ঠিক নয়, যে ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট বলাটাই ঠিক, যেটা দেওয়া হবে সেটা যেন চামচ হয় বা ওইরকম শক্ত বা মোটা জাতীয় জিনিস হয়, যাতে আপনি দুটো দাঁতের মাঝামাঝি মানে দুটো পাটির মাঝামাঝি যদি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তার এই জিভ আটকানো অবস্থায় কিন্তু রক্ষা করা যেতে পারে। আসলে এটা কেন পাচ্ছি দেখুন, একদম কলকাতার চেম্বারে বসে আমি এপিলেপটিক পেশেন্টের ট্রিটমেন্ট করছি, কিন্তু ম্যানেজমেন্টের জায়গা কিন্তু আলাদা। এটা কখন হয়, যখন আপনি তার ফ্যামিলি ফিজিশিয়ান, একাধিকবার হয়েছে, আপনাকে ডেকেছে সঙ্গে সঙ্গে পাশের বাড়ি কেউ, তখনই কিন্তু এই জিনিসটা সম্ভব হয়। এটা জানেন, তাহলে কিন্তু তার চিকিৎসা করতে আপনার কিন্তু কোনো প্রকার ভয় থাকা উচিত নয়। আরেকটা কি হতে পারে, তার জিভ কামড়াতে হতে পারে বা চোয়াল আটকে যাওয়া, বা আরেকটা হয় কি যে স্টিফনেস, সমস্ত শরীর একটা আড়ষ্ট হয়ে যায়। এখানে কিন্তু দেখুন ওই আড়ষ্টের জায়গা থেকে কিন্তু আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন কোন মেডিসিনের দিকে যাচ্ছে। যখন আমি মেডিসিন নিয়ে আলোচনা করবো তখন বলবো কি হয়তো সম্পূর্ণ সামনের দিকে বেঁকে যায়, যেটা খুব কম হয়। আর একটা গ্রুপের পেশেন্টরা পিছনের দিকে মানে ঘাড় পিছনের দিকে অনেকটা সে ডায়াসকুরিয়ার মতো আর কি, মানে যেহেতু এটা হোমিওপ্যাথির ক্লাস হচ্ছে বোঝানোর জন্য আমি বললাম, ডায়াসকুরিয়ার পেশেন্টরা যেরকম ঘাড় পিছন দিকে হয়ে যেরকম একদম কার্ভ কার্ভ হয়ে যায়, বেঁকে যায়, সেরকম কিন্তু আমরা তাদের ভিতরে অনেক সময় লক্ষ্য করছি। আমরা পেশেন্ট সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে যাচ্ছে, মুখ থেকে থুতুর মতো বেরোয়, গেজো যেটাকে বলা হয় একদম গ্রামীণ ভাষায় গেজো উঠে আসছে, বা বেশ কিছুক্ষণ পরে আস্তে 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 স্বাভাবিক হচ্ছে। এবার দেখুন অনেকের ভিতরে একটা ভ্রান্ত কি প্রিজুডিসনেস কি অন্য কোনো ধারণা আছে কিনা জানি না, অনেকে বলেন এরকম সময় নাকি জুতো টুতো নাকে দিয়ে ঘষলে টসলে বা এরকম শুনেছি, আমি কিন্তু সেটাকে সমর্থন করি না, কারণ ওটা একটা আনহাইজেনিক একটা ব্যাপার। চিকিৎসক হিসেবে আমি কিন্তু কোনো রুগীর নাকে জুতো ঘষে দেবো, এটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয়। অতএব আমিও বলবো আপনার যে শুনছেন অন্তত এই ধরনের বিদ্যাটাকে ফলানোর চেষ্টা করবেন না। আরেকটা যে সেটা হলো, ও অনেক সময় দেখা যায় যে বইও লেখা আছে অ্যামোনিয়াম সল্ট নাকি, আমি কখনো সেটা দিলে নাকি তাদের সঙ্গে সঙ্গে চেতনাটা ফিল আসে। যেহেতু আমি কখনোই বইয়েই পড়েছি, কিন্তু কখনো আমার এরকম দেবার সুযোগ বা আমার ওই লং লাস্টিং কোনো পেশেন্ট নেই যাকে আমি ওই অ্যামোনিয়াম সল্ট নাকি একটা কথা আছে, আমি ঠিক জানি না, ওটা ধৃষ্টতা মার্জনা করবেন আমি যদি ভুল বলে থাকি, দেওয়ার একটা বলে থাকে, আমি দিইনি, সেই জন্য আমি সেটা সম্বন্ধে বলতে পারছি না। এবার দেখুন দুটো ঘটনা হয়, একটা হচ্ছে খুব অ্যাকিউট, খুব সাডেন, কয়েকটা সময়ের জন্য হলো, সেটা কেটে গেল। আর একটা হয় কি, সে অন্তত 30 থেকে 35 মিনিট সেই অবস্থাতে রয়ে যায়, বাড়ির লোকেরাও তখন আর হয় না, কারণ তারা জেনে গেছে যে 30 মিনিটের মতো এরকম হবে, পেশেন্ট উপরে পড়ে থাকবে, তারপর কিছুটা তার চেতনা আসবে, তারপর সে স্বাভাবিকভাবে ফিরে আসবে, এবং ওই এপিসোডটা কিন্তু স্যার কখনো বলতে পারবে না যে কি ঘটেছিল। কিন্তু এরকম অনেক পেশেন্ট দেখেছি, অরা যেটাকে বলা হয়, আমি একটা পেশেন্ট দেখেছিলাম আমাদের বহরমপুরে। পেশেন্টটার সত্যি সৌভাগ্য এটাই, ও বুঝতে পারতো এটি হচ্ছে অরা, যে ওর একটা কিছু একটা হবে। সে কি করতো, সে সঙ্গে সঙ্গে ঘরে মায়ের কাছে চলে আসতো, যেহেতু 7-8 বছরের ছেলে, স্কুলের যাওয়ার প্রবণতা সেরকম নেই বা এত যাচ্ছে না তাদের আর্থিক কারণে, সে যাই হোক, যতবারই অ্যাটাকের কথা হয়েছে তার মা বলছে আমি তো ঘরে থেকে, ছেলে ঘরে থেকে, ও খুব একটা দূরে যায় না। কি হয় ডাক্তারবাবু, ও একটা না বুঝতে পারে ও আমার কোলে এসে শুয়ে পড়ে, আমি তখন বুঝতে পারি আমার মেয়েটার, আমার ছেলেটার এরকম একটা পরিস্থিতি হবে।
যদি এই জিনিসটা সব রোগীর ক্ষেত্রে আমরা পেতাম, সেটাকে আমরা ঈশ্বরের আশীর্বাদ, হ্যাঁ এটা নিশ্চয়ই অসুস্থতার আশীর্বাদ নয়, তবু ওই পরিপ্রেক্ষিতে বলতে পারি ওটা একটা ঈশ্বরের আশীর্বাদ, যে পেশেন্টটা সচেতন হয়ে যায়, বুঝতে পারে তার একটা এপিলেপটিক কন্ডিশন আসছে, বা সে একটা জ্ঞান হারাবে, বা একটা এমন অবস্থা হবে যেটার সাথে সে স্বাভাবিকভাবে জনসংযোগ করতে পারবে না, সে কিন্তু তখন বাড়িতে কারো না কারো কাছে সে চলে আসে। এটা কিন্তু খুব ভালো জিনিস, কিন্তু সব রোগীতে সেটা হয় না। তাহলে এবার দেখুন পরবর্তী ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, সেটা বেশ কিছুক্ষণ পরে তার চেতনা ফিরলো, সে অনেক সময় সেটা বলতে পারে, কখনো বলতে পারে না, কখনো মলমূত্র পর্যন্ত ত্যাগ হয়ে যায়, তার একটা নার্ভাসনেস বা একটা ভয়ের ভাব বা একটা হতভম্ব ভাব এরকম একটা তার থাকে। জিজ্ঞাসা করলে সে বলে আমি কখনোই বুঝতে পারি না এটা কি হয়, এই ব্যাপার। আরেকটা জিনিস যেটা আমরা খুব বেশি লক্ষ্য করব বা লক্ষ্য করতে পারি, যদি সেটা প্যাথোলজিক্যাল ব্যাপারটা দেখা যায়, যদি কারো এমআরআই যদি ব্রেন করা যায়, ইইজি করলে যেরকম তো আমরা তার সিজার ডিসঅর্ডার পাবো এ কথা বলছি না, ম্যাক্সিমাম সময় কিন্তু পাওয়া যায়। আর যদি এমআরআই অফ ব্রেন বা ব্রেনের ব্যাপার যদি আমরা এটা করে থাকি, স্টাডি করে থাকি, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে সেখানে কোনো প্রকার ওভারগ্রোথ বা ব্রেন টিউমার কিন্তু তার অন্যতম একটা কারণ। ব্রেন টিউমার হলেই যে এপিলেপটিক কন্ডিশন অ্যারাইজ করবে সেটাও যেমন যতটা সত্য নয়, আবার যাদের এপিলেপটিক কন্ডিশন অ্যারাইজ করছে তাদের যে ব্রেন টিউমার আছে সেটা কিন্তু সত্য নয়। কিন্তু মানে ঘটনাচক্রে দেখা যায় যে ব্রেন টিউমারের পেশেন্টদের ভিতরে কিন্তু এই ধরনের সিজার হওয়া বা এই ধরনের এপিলেপটিক কন্ডিশন অ্যারাইজ করা কিন্তু খুব স্বাভাবিক জিনিস। যদি কারণের কথা বলি, তাহলে বলবো যে একটা নার্ভাসনেস, একটা ভয় পেয়ে যাওয়া, বা এমন অনেক সময় দেখা যায় যে কোন একটা সিনেমা দেখছে, তার অবচেতন মনে একটা ভয় থেকে গেছে, তার জন্য সে হতে পারে। বেশ কিছু ফুলের গন্ধে তার একটা হতে পারে, বা সেন্টের গন্ধে সে কিন্তু ব্যাকুলিত হতে পারে, অস্থিরতা আসতে পারে, বা এরকম একটা সার্কামস্ট্যান্স তৈরি হয়। অনেক সময় দেখা যায় যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে, অর্থাৎ যারা খুব কনজাস্টেড জায়গায় যেতে পারে না, মনে করুন জনবহুল জায়গা, ট্রেনের যেখানে বেশি লোক আছে, বা লিফটের একটা জায়গা, এরকম অনেক সময় দেখা যায় তারা সেটাকে খুব ভয় করে। আমি এরকমও অনেক পেশেন্ট, তারা এপিলেপটিক পেশেন্ট নয়, কিন্তু তারা আজ পর্যন্ত কলকাতা মানে গ্রাম থেকে আসছে, কিন্তু কখনো সে ভয় ওই মেট্রো রেলে আজ পর্যন্ত সে যাতায়াত করলো না, কারণ তার একটা প্রচন্ড ভয়। হয়তো তাকে বলা হয়েছে যে এত কিচ্ছু হবে না, আমরা সবাই আছি, সেই জন্য সেই কি বলবো, যেন আগুনে তাকে ফেলে দেওয়া হচ্ছে, যেরকম আমরা যেরকম পালিয়ে বাঁচতে চেষ্টা করি, সেই ওই মানে ওই যে গেট গুলো আছে মানে মেট্রো রেলের, তাকে নামানো যাচ্ছে না, এরকম আমি মানুষকে দেখেছি। সে এতটা ভয় থাকে, তার চোখ মুখ দেখে এতটা মনে হচ্ছে যে কেন ওরা নামাতে চাচ্ছে, একটু পরে তো লোকটা অজ্ঞান হয়ে যাবে। তাহলে এইরকম যে কতগুলো, তাহলে প্রচন্ড পরিমাণে ভয়, কোন একটা সেন্টের জায়গা, কোন একটা আনসার্কামস্ট্যান্স একটা যেটাকে সে পছন্দ করছে না, তার মতের বিরুদ্ধে যাচ্ছে, এরকম জায়গাতে কিন্তু এই ধরনের এপিলেপটিক কন্ডিশন গুলো অ্যারাইজ করতে পারে। তাহলে একটা হয় অ্যাকিউট, আর একটা হয় লং লাস্টিং, যেটা দীর্ঘদিন ধরে তারা ভুগছে, ওষুধ খাওয়াচ্ছে, এই চিকিৎসক সেই চিকিৎসক, এই চিকিৎসক ছেড়ে গিয়ে অন্যান্য এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান, আরো বেশি জায়গায়, কিন্তু আমরা দেখছি বিশেষ কোনো কিন্তু উপকার হচ্ছে না। ঠিক তারপরেই কিন্তু আমাদের সৌভাগ্য হয়। আমাদের সৌভাগ্য এই জন্য বলছি যে আমরা তার চিকিৎসা করতে পারছি এবং তাকে একটা সুস্থ জীবনে পৌঁছে দিতে পারছি। সেই জন্য আমি সৌভাগ্য শব্দটা ইউজ করলাম, যে হোমিওপ্যাথি করে কিন্তু তাদের এই রোগটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যায়, এবং আমি যেতে দেখেছি। তার মানে এই নয় যে আমাকে যদি আপনারা 10টা রুগী দিয়ে বলেন যে ডক্টর বর্মা তাহলে 10টাকে সারিয়ে দিন, আমি কখনোই বলবো না যে আমি পারবো। আবার একথা বলতে পারি, ঈশ্বর যদি চায়, হ্যানিম্যান যদি চান, বা আমি যদি তার পন্থা অবলম্বন করি এবং ঠিকভাবে যদি কেস টেকিং হয়, এবং সেই প্রপার জায়গাটাকে যদি আমি মায়োজেমেটিক মেডিসিন দিয়ে যদি ব্লকটাকে দূর করে যদি এগিয়ে যেতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এবং এই দীর্ঘদিনের প্র্যাকটিসের পর খুব দৃঢ়তার সাথে বলতে পারি যে হ্যাঁ, আমি পেরে গেলেও পেরে যেতে পারি। এই বিশ্বাসটাই কিন্তু আমাকে আজকে নিয়ে গেছে এই ধরনের নিউরোলজিক্যাল প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে। এইবার যে জিনিসটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে, পেশেন্টের এই সার্কামস্ট্যান্স হওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু কতগুলো ম্যানেজমেন্টের কথা তাকে বলতে হবে বা মনে করিয়ে দিতে হবে।
রোগীরা সেটা জানে, তবু মনে করিয়ে দিতে হবে। যেমন ওই ছেলেটাকে যেন একা কখনো রাস্তাঘাটে ছাড়া না হয়, বিশেষ করে জল বা কি বলবো নদী বা পুকুর বা এরকম জায়গায় বা গাছে ওঠার প্রবণতা যাদের থাকে তাদেরকে যেন বারবার নিষেধ করা হয় যেন এই ধরনের জায়গাগুলোতে তারা না যায়। অর্থাৎ কখনো বাইরে না ছাড়া, জল, নদী, আগুন বা রান্না করার যে পরিস্থিতি তাকে এরকম জায়গাগুলো থেকে কিন্তু আমি সচেতন থাকার জন্য আমি আমার এই চিকিৎসক বন্ধুদেরকে বলবো তারা যেন এই জিনিসটা তাদেরকে মনে করিয়ে দেন। আরেকটা অনেক সময় ঘটে যে এমন কোনো খাবার যেটা তার শরীরের ক্ষেত্রে উত্তেজক, হয়তো দেখা যাবে যে আমরা কি বলতে পারি ওটাকে, ব্লাড টেস্ট করে যেটা দেখে না যে অ্যালার্জি টেস্ট, অনেক সময় দেখা যায় যে অ্যালার্জি টেস্ট করে পর্যন্ত দেখে নিতে হয় কোন ধরনের খাবার তার শরীরে সহ্য হচ্ছে না, এবং সেগুলোকে বলে দেওয়া হবে যে আপনার পেশেন্ট যেন এই ধরনের খাবারগুলোকে কোনো অবস্থাতেই গ্রহণ না করে। তাহলে মোটামুটি ভাবে এইটা হচ্ছে গ্রস একটা কি বলবো পেশেন্ট সম্বন্ধে একটা চিন্তা ভাবনা। এবার আমাদের চিন্তা ভাবনাটা একটা কিন্তু অন্যরকম। আমাদের পাস হিস্ট্রিতে ফিরে যেতে হবে, দুটো জায়গা আমরাকে দেখব। এক হচ্ছে ফ্যামিলিতে বা মায়ের এই ধরনের কোনো প্রকার আছে কিনা, আর একটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই পেশেন্টটার যদি ফার্স্ট এপিসোড হয়েছিল অর্থাৎ অনসেট যেখান থেকে হয়েছিল সেদিন এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা যার জন্য সে আজকে এই রোগটাকে সে বয়ে বেড়াচ্ছে। যদি আমরা মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ডের কথা ভাবি তাহলে কিন্তু এটাকে টিউবারকুলার যতটা বলা হবে, যদি টিউবারকুলারকে মায়োজম বলছি না, টিউবারকুলার ডায়াসিসকে বলছি, বা ফ্যামিলিতে যদি টিউবারকুলারের ইতিহাস থাকে। আর দুটো জিনিস হয়, কোন অবস্থাতে কিন্তু শরীর আমি আজ পর্যন্ত পাইনি, বইও হয়তো লেখা আছে কিনা আমার জানা নেই, কিন্তু অধিকাংশ সময় দেখেছি এটা হচ্ছে সাইকোটিক এবং একটা সিফিলিটিক সার্কামস্ট্যান্সের মধ্যে পড়ছে। কারণ যখন মায়োজমেটিক মেডিসিন গুলো চুজ করছি বা আসছি সেটা কিন্তু সাইকোটিকের মধ্যে পড়ছে। যেমন যেটা আমার কাছে খুব কঠিন বলে মনে হয়নি, খুব সহজ হয়েছে, এবং সহজটা যে কি করে সহজ হয়েছে সেটা আমি জানি না। এটা হচ্ছে মজার ব্যাপার, একটা 14-15 বছর না একটু বেশি বোধহয় বয়স হবে, 14 না 20-এর আশেপাশে বয়স, একটি পেশেন্টকে আমি দেখেছিলাম, তাকে আমি বছর 4 চিকিৎসা করেছিলাম। মজার ব্যাপার হচ্ছে সেই প্রেসক্রিপশনটা সংরক্ষিত করে রেখেছি এই জন্যই, সে যখন সেরে গিয়ে বলছে ডাক্তারবাবু আমার আর হচ্ছে না, আমি ঠিক আছে যেদিন তোমার হবে সেটা আসবে, সেটা আজকে প্রায় 10 বছর আমি সেই প্রেসক্রিপশনটাকে খুব যত্নে রেখে দিয়েছি। কারণ আমার মনে হয় আমার বোধহয় শ্রেষ্ঠ প্রেসক্রিপশন ওটাই। প্রথম শুরু করেছিলাম ন্যাট্রাম সালফ 30 দিয়ে, শেষ করেছিলাম ন্যাট্রাম সালফ সিএম দিয়ে, সময় লেগেছিল বছর 4। মাঝখানে বিশ্বাস করুন একটা কোনো মেডিসিনই তাকে দিতে হয়নি, কারণ সে অন্য কোনো ভাবে অসুস্থ হয়নি। ন্যাট্রাম সালফের যে সিমটম সেটা আপনারা যাবেন সবাই জানেন। আসলে যে মাঝে মাঝে একটা কথা বলি না, আপনি তখনই ভাগ্যবান চিকিৎসক হবেন যখন আপনার রুগী এসে ঠিক সেই কথাটা বলে দেবে যেটাতে একটা ওষুধ নির্বাচন করা যায়। এই পেশেন্টটা কাজ করতো একটা কাঠগুলা নয়, যে ইটের যে ইট যেখানে তৈরি হয় আর কি, ইটের কি বলে আমি জানি না সেটা, মানে তারা ইট তৈরি করে। স্নান করতে গিয়ে একদিন পড়ে গিয়েছিল, মাথায় লেগে গিয়েছিল, তারপর থেকে ঘটনা। তাহলে দেখুন কত সহজে পাওয়া গেল। এই পাওয়াটা আমি পেয়েছি বলে বলছি না, আমাদের প্রত্যেক চিকিৎসককে খুঁজে বেড়াতে হবে সেই কারণটা, যে কারণটা থেকে তার সে রোগের উৎপত্তিটা হয়েছে। তাহলে প্রথম অবস্থায় থেকে ন্যাট্রাম সালফ 30 এবং শেষ করেছিলাম ন্যাট্রাম সালফ সিএম দিয়ে, এবং আজকে প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেল, সে কিন্তু দ্বিতীয়বার আসেনি। আমি যখনই সেই চেম্বারে যাই সে ভদ্রলোক কিন্তু একটাবার আমার সাথে দেখা করতে আসে এই জন্যে, ডাক্তারবাবু আমি ভালো আছি। এটা যে কত বড় একটা পাওনা সেটা কিন্তু সত্যি বলে ব্যাখ্যা করা যাবে না। এবার দেখুন এইটা হয়তো ন্যাট্রাম সালফে হয়ে গেল ঘটনা। একটু আগে যে কি বলেছিলাম যে সাইকোটিক, তাহলে দেখুন ন্যাট্রাম সালফ কিন্তু সাইকোটিক মেডিসিন, তার মাঝখানে অন্য কোনো মেডিসিন কোনোভাবে দিতে হয়নি। এটা হচ্ছে একটা ঘটনা, কিন্তু এরকম ঘটনা যে আমার জীবনে ঘটবে এটা আমি কিন্তু কখনোই বলতে পারি না। ওটা একটা আশ্চর্যের মধ্যে একটা জায়গা। এবার দেখুন যে জিনিসটা আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের কেস টেকিং এ যেটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত বা থেরাপিউটিক চিন্তা ভাবনা, আমি কখনোই থেরাপিউটিককে অস্বীকার করি না, আবার থেরাপিউটিক শেষ কথা আমি কিন্তু সেটা বলি না। কিন্তু চিকিৎসা করতে গেলে যখন একটা রোগী এপিলেপসি নিয়ে আসছে তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের মনে সেই থেরাপিউটিক মেডিসিন গুলো কিন্তু এসে যায়, অস্বীকার করা যায় না।
সেই কি বলে অনেক আগে একবার বলেছিলাম এখানে প্ল্যাটফর্মে যে আমরা বন থেকে বাঘ তুলে আনতে পারি, কিন্তু বাঘের মন থেকে কখনো বন তুলে ফেলতে পারি না। আমরা কিন্তু যখন চিকিৎসা করি কোনো না কোনো ভাবে প্রথমে কিন্তু আমাদের ওই থেরাপিউটিক মেডিসিন গুলোই আসে। তবে মজার ব্যাপার হচ্ছে প্রথম 15-20 বছরে যেভাবে থেরাপিউটিক মেডিসিন গুলো চোখের সামনে ভেসে উঠতো বা গুরুত্ব দিতাম, এখন কিন্তু গায়ের জোরে সেগুলো কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। মনে হচ্ছে থেরাপিউটিক্যালি যদি এগোতে চাই তাহলে সাফল্যের হার কিন্তু আমার অনেকটা কিন্তু কমে যাবে। সেই জন্য আমি করি কি, থেরাপিউটাকে গায়ের জোরে বন্ধ করার চেষ্টা করি যে আমি প্রিজুডিস হব না, থেরাপিউটিকের পথে হাঁটবো না। কিন্তু যখন ক্লাস নিতে যাব বা আলোচনা বসবো তখন কিন্তু আমাকে থেরাপিউটিক জায়গাগুলোকে বলতেই হবে, কারণ নির্দিষ্ট একটা রোগীকে নিয়ে তো আমি আলোচনা করছি না। তাহলে দেখুন থেরাপিউটিক্যালি যে জায়গাগুলো আমরা আলোচনা করতে পারি, যা মেডিসিন গুলোর সাথে আভাস দিতে পারি, সেটার ভিতরে আছে সব থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে সিকিউটার ভিরোসা। সিকিউটার ভিরোসার যে এই যে স্পাজম বা এপিলেপটিক জায়গাটা বা মাসলের যে ক্র্যাম্প বা রোগের যেটা সূত্রপাত যেটা শুরু হয়, সেটা ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে সেন্টার টু পেরিফেরি, অর্থাৎ নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ডের উপরে বা ব্রেনের একটা জায়গায় শুরু হয়ে সেটা আস্তে 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 অঙ্গ প্রত্যঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক উল্টোটাই হচ্ছে কুপ্রামমেটের ক্ষেত্রে। কুপ্রামমেটের দেখবেন খিচুড়ির ভাবটা কিন্তু সবসময় শুরু হবে আঙুল থেকে, পায়ের আঙুল থেকে, বিশেষত পায়ের আঙুল থেকে, সে ডান দিক হোক আর বাঁ দিক হোক। তারপর দেখা যাবে হাতের আঙুলগুলো আস্তে আস্তে এফেক্ট করতে করতে সেটা কনসেন্ট্রেট হয়ে বুকের কাছাকাছি বা মাথা একটা সে কিন্তু একটা আক্রান্ত হয়। তাহলে এই যে একটা দুটো সম্পূর্ণ অপোজিট জায়গা, এখান থেকে কিন্তু আমরা মেডিসিনের জায়গা পৌঁছতে পারি বা ভাবতে পারি যে সিকিউটার পেশেন্টে যা কিছু হবে ঘাড় থেকে শুরু করে পেছন থেকে টেনে নিয়ে যায় শুধু না, সেটা হচ্ছে সেন্টার টু পেরিফেরি। আর কুপ্রামের যেটা বললাম সেটা ঠিক সম্পূর্ণ তার সমস্ত খিচুড়িগুলো শুরু হয় পা থেকে এবং সেটা হচ্ছে সেন্টার দিকে একটু একটু করে এগিয়ে আসে। আরেকটা হচ্ছে যেটা বললাম যে ন্যাট্রাম সালভ যেরকম অন্যতম মেডিসিন, যদি আমরা পাস হিস্ট্রিতে ইনজুরি পাই সেরকম খুব দেখুন, আপনি যদি কেন্টের রেপার্টরি দেখেন তাহলে অন্তত 25-30 জায়গায় এই এপিলেপটিক কন্ডিশন এবং এপিলেপসি সম্বন্ধে কিন্তু বলা আছে। সমষ্টি গুরুত্বপূর্ণ সিমটম কেন্টের ক্ষেত্রে, সেই জন্য তিনি লিখেছেন। কিন্তু মুশকিল হচ্ছে আমরা আবার করি কি সাজেশনের উপর সাজেশন করে গোটা কতক মেডিসিনকে গুরুত্ব দিয়ে বাদ বাকি গুলোকে গুরুত্ব দিতে ভুলে যাই। যদি গুরুত্ব দিতেই হয় তাহলে এমন কতগুলো সিমটমকে আপনারা গুরুত্ব দিন যেটা সত্যি মেডিসিনটাকে চুজ করার জন্য বা প্রেসক্রাইব করার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। যেমন মনে করুন হায়ারসামাসের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে এটাই যে এপিলেপসির আগে তার মাথা ঘুরবে। পেশেন্ট কি বললাম, এপিলেপসির ওই জায়গাটা বুঝতে পারে না, কিন্তু সে যে অজ্ঞান হয়ে গেছিল এটা তো সে বলতে পারবে, বা পেশেন্টের বাড়ির লোক তো তাকে অন্তত বলতে পারবে যে হ্যাঁ অজ্ঞান হয়ে গেছিল। বাট আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না যে তার আগে কি ঘটেছিল। যে ঘরে চেঁচামেচি, ঘরে অশান্তি, কারোর সাথে মারপিট, কি কোন একটা সিনেমা দেখতে যাওয়া, কি একটা গন্ধের স্মেলের একটা তার জায়গা, কি ক্লস্ট্রোফোবিয়ার জায়গা, বা এমন আরো কিছু। এরকম জায়গায় যদি পেশেন্টের হিস্ট্রিতে আপনি পান যে তার আগে প্রতিবার অ্যাটাকের আগে কি বলবো ডাক্তার, আর মাথা ঘোরার ওষুধ খেয়ে নিল তাহলে ঠিক আছে, কিন্তু মাথা ঘোরার ওষুধ যদি না খায় দেরি হয় ও একদম অজ্ঞান হবেই হবে এবং তার খিঁচুনি শুরু হবে। এই যে কথাটা কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা এই হায়ারসামাস, সেটা কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। তাছাড়াও কিন্তু একই সিমটম বিলং করছে কে কে না, ক্যালকিরি আর্টসের মধ্যে পেয়েছি, ল্যাকেসিসের মধ্যে পাবো, প্লাম্বামের মধ্যে আছে, আর ট্যারেন্টুলা এবং একটা বোধ হয় সালফারের মধ্যে বোধ হয় এই জিনিসটা লেখা আছে। কিন্তু আমি কিন্তু প্র্যাকটিক্যালি কখনো এরকম জায়গায় সালফার বা সুরিক মেডিসিন কিন্তু আমি কখনো দিইনি। এবার দেখুন অরার কথা বলা হচ্ছে, একটা জায়গা থেকে অরা শুরু হয়, মানে রোগের একটা অনসেট, এপিলেপটিক কন্ডিশন অ্যারাইজ করার আগে শরীরে কতগুলো পরিস্থিতি অ্যারাইজ করবে যেটা থেকে বোঝা যাবে যে একটু পরে, একদিনও বোঝা যাবে না, একাধিকবার অ্যাটাক হলে বোঝা যাবে যে একটু পরে ও কিন্তু একটা এপিলেপটিক কন্ডিশনে গিয়ে পৌঁছাবে। যদি দেখা যায় সত্যি কোনো এপিলেপটিক কন্ডিশন নেই তাহলে কিন্তু এই আর্টিমিসিয়া ভালগারিস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, আর্টিমিসিয়া ভালগারিস। গতকালই কথা হলো এক ভদ্রলোকের সাথে, তিনি একজন ডাক্তার,
তিনি ভোলানাথ চক্রবর্তী বাবুর কাছে গেছেন, তিনি কিন্তু দিয়েছিলেন আর্টেমিসিয়া ভালগারিস। তো আমরা খোঁজ নেবার চেষ্টা করেছিলাম যে স্যার আর্টেমিসিয়া ভালগারিস দিলেন কেন। বলার একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। বাবা কেস্টিং এ তো কিছুই বুঝতে পারলাম না, যখন কেস্টিং হচ্ছে কোথায় সাইকোলজিক্যাল প্রবলেম। আসলে স্যার যারা সত্যি দক্ষ তারা কিন্তু এই কথাটুকু শুনে বুঝে গেছে যে তার ভিতরে, ওই পেশেন্টের ভিতরে, ওই মহিলার ভিতরে কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম অ্যারাইজ করছে, সেই জন্য কিন্তু তাকে আর্টেমিসিয়া ভালগারিস দেওয়া হয়েছিল। ওয়েট করছি, কি ওয়েট করছি, 1 মাস পরে কখন পেশেন্ট এসে বলে ভালো আছি কি খারাপ আছি। ভালো আছি, খুব আনন্দের ব্যাপার। খারাপ আছি বললে দেখলি সারা তালে ভুল করে। মানে এইরকম একটা পরিস্থিতির জন্য আমরা কিন্তু বসে থাকি অনেক সময়, যে স্যার কতটা ভুল করছেন আর স্যার কতটা ঠিক করছেন, এবং সেখান থেকে শেখার চেষ্টা করছি যে ভুলটা কেন হলো, কি হলে ভালো হতো, আর ঠিকটা কেন হলো না, কোথায় গিয়ে আমরা আটকে গেলাম। এই অ্যানালাইসিস যদি আমরা খুঁজতাম যে রোগীগুলো পরবর্তী ক্ষেত্রে যখন আসছে ঠিক কতটা ভালো আছে, তো পরবর্তী ক্ষেত্রে দেখা গেছিল সত্যি তার সাইকোলজিক্যাল ব্যাপারটা ছিল একটা সতীন সংক্রান্ত ব্যাপার, যেটা স্যার হয়তো জানতেন বা কথাবার্তা কিছুটা বুঝে গিয়েছিলেন যে তার অ্যাটাকের কারণগুলো কি ছিল। তাহলে যখন দেখবেন এই যে আমরা স্ট্যাফাসিডিয়ার কথা বলি, যে প্রচন্ড পরিমাণে মানসিক অবদম জায়গা ব্যর্থ প্রমাণিত হয়ে অসুস্থ হয়ে পড়া কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়া, এপিলেপটিক একটা কন্ডিশন অ্যারাইজ করা, সেরকম জায়গায় এরকম স্ট্যাফের মতো মেডিসিনকে দেওয়া হয়, ঠিক সেরকম কিন্তু এই আর্টেমিসিয়া ভালগারিস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। 30 থেকে 200 এবং 1M 10M পর্যন্ত কিন্তু পাওয়া যায় মার্কেটে। যদি লক্ষণ এগ্রি করে, যদি বুঝতে পারেন সত্যি আর্টেমিসিয়া ভালগারিসের ব্যাপার, নিঃসন্দেহে কিন্তু একটু হাই ডোজ দেওয়ার চেষ্টা করবেন। বই অনেক জায়গায় আছে, কেন্টি বিশেষ করে আছে, যে ক্রনিক কেসে যখন দিনের পর দিন এই ধরনের তার এপিসোড চলছে, সেখানে কিন্তু প্লাম্বামের কথা কিন্তু বারবার বলা হচ্ছে। সেই সঙ্গে একটা মেডিসিন আছে ওয়েনেনথিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই ধরনের ব্যাপার, তার সাথে পিরিয়ডের বা মেন্টাল একটা হ্যারাসমেন্টের ব্যাপার বা প্রচন্ড ডিপ্রেটিক ব্যাপার জায়গাগুলো কিন্তু আছে। কিন্তু দেখুন, আমি কিন্তু কোথাও কার্সিনোসিনে কিন্তু এই সিমটমটা পাইনি। আমি আজ পর্যন্ত কার্সিনোসিন নিয়ে হয়তো প্রচুর ঘাটাঘাটি করলাম, বই পড়লাম, কিন্তু কখনো হয়তো সেটা আমার যোগ্যতায় আসেনি, বা আমি হয়তো যে ধরনের রোগীগুলোকে পেয়েছি তাকে হয়তো আমরা কার্সিনোসিন দেওয়ার পরিস্থিতিও অ্যারাইজ করেনি, কিন্তু কার্সিনোসিন আসতে পারতো, কিন্তু কখনো কিন্তু সেটা পাইনি। এখানে একটা কথা যেরকম বললাম যে অ্যাংজাইটি, রাগ, অপমান বোধ করা, দেখবেন কিছু কিছু মহিলার ক্ষেত্রে এটা হয়। কিছু মহিলার কিছু মনে করবেন না প্লিজ, আমি শুধু মহিলা বলছি বলে আমি কাকেও করতে চাই না। ল্যাকেসিস তাদেরকে দেয়া যাবে এই এপিলেপটিক কন্ডিশনে যদি তার ভিতরে প্রচন্ড পরিমাণে জেলাসি থাকে। হিংসার যেদিন তার একদম কি বলবো টকবগি উদ্গম হয়, হিংসাত্মক ঘটনা সে যখন মাতারা হয়ে ওঠে, মানে হিংসাত্মক ঘটনাটা আলাদা জিনিস, খুন খারাপির ব্যাপার, আর হিংসা জ্বলে পুড়ে খাড় হয়ে যাচ্ছে, ননদ এসেছে সামলাতে পারছি না, উমুককে কিছু দেয়া হয়েছে, আমার কিছু কম পড়ে গেল, এই ধরনের যদি জেলাসির পেশেন্ট আপনি কখনো পান, তাহলে আর তার ভিতরে যদি এই এপিলেপটিক কন্ডিশন থাকে, এবং সেটা যদি খেয়াল করেন যে রাত্রি ঘুমানোর পরে বেশি হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি একটা মেডিসিনের 3টে স্ট্রং বোল্ড সিমটম বলে গেলাম। জেলাসি, রাত্রি ঘুমানোর পরে বৃদ্ধি, এবং ওই ধরনের একটা সার্কামস্ট্যান্স আরে সেখানে কিন্তু ল্যাকেসিসের চেয়ে বড় মেডিসিন হতে পারে না। ল্যাকেসিসের চেয়ে বড় মেডিসিন হতে পারে না। আর একটা হচ্ছে কি, সরাসরি যদি ব্রেন টিউমারের জন্য এই এপিলেপটিক কন্ডিশন অ্যারাইজ করে, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমি কিন্তু দেওয়ার সুযোগ পাইনি, যেহেতু আজকে ক্লাসে বলে দু একটা বই ঘাঁটছিলাম, সেখানে কিন্তু প্লাম্বাম মেটালিকামের কথা বলা আছে। আর একটা মনে পড়ছে প্যাসিফ্লোরার কথা, বড়িকে লেখা নেই। আমি একজন ডাক্তারবাবুকে যখন কনসাল্ট করছিলাম, তিনি কিন্তু বলেছিলেন যে এই ঘুম না হওয়ার জন্য যদি কোনো প্রকার এপিলেপটিক কন্ডিশন অ্যারাইজ করে, তাহলে কিন্তু প্যাসিফ্লোরার কথা উনি কিন্তু আমাকে সেদিন বলেছিলেন। বড়িকে লেখা নেই, আজকে আমি একটু ঘেঁটে দেখলাম, কিন্তু অন্য একটা বইয়ে মনে হয় আছে যে নিদ্রা না হওয়ার জন্য
আসলে প্যাসিফ্লোরা তো একটা অনিদ্রার ওষুধ, তাহলে এটাও তো হতে পারে একটা কোরিলেটেড মেডিসিন, যে নিদ্রা যদি তার ঠিক মতো না হয় তাহলে তার এপিলেপটিক কন্ডিশন অ্যারাইজ করে, হয়তো করে। তো যদি কখনো দেখা যায় যে নিদ্রা বিঘ্নিত হয়ে এরকম একটা জায়গা আছে, তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই প্যাসিফ্লোরা একটা হাইড্রেশনের কথা ভাবলেও কিন্তু ভাবতে পারেন। আর একটা জিনিস দেখুন, ইয়াং স্টেজে এই 14-15 বছর জায়গার একটা, যেখানে যখন মানে কি বলবো তার পিউবার্টি আসছে, বিশেষ করে এটা কিন্তু মেয়েদের চেয়ে ছেলেদের ক্ষেত্রে দেখেছি, পেয়েছি, সেটা হচ্ছে আহ ক্যালিব্রোম। ক্যালিব্রোম কিন্তু এই ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম থেকে শুরু করে, তার যে একনে থেকে শুরু করে, বা তার একটা দেখবেন ওই এপিলেপটিক কন্ডিশনটা যখন একটু করে কমে আসছে, সে যখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে 8 থেকে 6 মিনিট কি 7 মিনিট সময় লাগে, সে কিন্তু একটা হাত দিয়ে একটা হাতকে কিন্তু মোচড়ানোর চেষ্টা করে, মানে কি বলবো বলুন তো, হাতটাকে, একটা হাতকে মুঠো করে আর একটা হাতকে যেন তার উপরে ঘষার চেষ্টা করে। ইংরেজি ভাষাটা কি বলা আছে মনে নেই, কিন্তু সিনটমস গুলো মনে পড়ছে এরকম। এই জায়গাগুলো কিন্তু সে করার একটা চেষ্টা করে। আর যে জিনিসটা বলা যেতে পারে, সেই জিনিসটা কি বলবো আর, হিস্ট্রি অফ ইনজুরির কথা আমি তো বললাম, জেলাসির কথা বললাম, ব্রেন টিউমারের কথা বললাম, কুপ্রাম বলেছি, সিকিউটা বলেছি, আর টিউবারকুলার অ্যান্টিমায়াজমেটিকের জায়গার কথা বললাম। সাইকোটিক ব্যাকগ্রাউন্ড হিসেবে ফ্যামিলিতে যদি পান, তাহলে থুইয়া তো আসেই। আরেকটু যদি গনোরিয়া বা সেই ধরনের, দেখুন গনোরিয়া লেখা আছে, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি গত 20-30 বছরে কোনো পেশেন্টের গনোরিয়া হয়েছে তারপর আমাদের কাছে এসেছে, এটা কিন্তু সেইভাবে কিন্তু মানে প্রমাণিত ঠিকই, মানে আমরা ওইভাবে অত সহজে কিন্তু সেই জিনিসটা পাই না। হয়তো দেখা যাবে যে মেডোরিনাল সিমটম গুলোকে নিয়ে আমরা তো ঘুরিয়ে ফিরে বলতে পারি, হ্যাঁ কার্ডিয়াক যখন ব্যাপার আছে, যখন বাতের ব্যাপার আছে, বা পেলভিকে যখন এতখানি ডিসঅর্ডার আছে, তাহলে নিশ্চয়ই সেটা সাপ্রেসড গনোরিয়া। স্যার আজকে তো আমরা পাচ্ছি না, সেটা তো 3 পুরুষ কি 4 পুরুষ আগে হয়তো সেটা ছিল, সেটা আলোচনার মধ্যে আমরা আনতেই পারি বা বলতে পারি। তো আপাতত এইটুকুনি। পরবর্তী ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সম্পূর্ণ সেরে যাওয়ার পর এবার তো আপনাকে প্রমাণ করতে হবে সেই সিজারের ব্যাপারটা আছে কিনা। তখন না হয় আরেকবার ইজি করে দেখিয়ে নেবেন, যদি পেশেন্ট রাজি হয় যে তার সেই যে সিজার সিনড্রোম যেটা ছিল, বা ইজি করে যে জিনিসটা ওয়েব, যে যে ডিফর্মিটি গুলো ছিল, বা মানে কি বলবো যে ওয়েবের যে হারমোনিয়াস প্লে যেগুলো ছিল না, যে অবস্টাকেল গুলো ছিল, সেগুলো কতটা রিকভার হয়েছে। তো এইটুকু বলে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার চিন্তা ভাবনা, বা আমি যেভাবে এগুলোকে নিয়ে কাজ করছি বা এগিয়ে চলেছি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি কিছু বলার থাকে, যদি কিছু প্রশ্ন করার থাকে, খুব বেশি কঠিন প্রশ্ন না করে হালকা করে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। স্যারেরা আছেন, তারা নিশ্চয়ই সংযোজন করবেন। নমস্কার, ভালো থাকুন আপনারা। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের একটা সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। এরপর আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে পাইনি। আচ্ছা স্যার, অমরনাথ চক্রবর্তী স্যার। স্যার, আচ্ছা স্যার তো খুব সুন্দর আলোচনা করেছেন, এবং প্রথমেই আমার একদম আর্লি লাইফের কথা বলি। হ্যাঁ, আর্লি লাইফের কথা বলে, একটা এপিলেপসি পেশেন্ট আমাকে ডেকেছে, অবশ্য আমার পাস করে বেরিয়েছে, খুব মজা, ডেকেছে আমাকে কিছু একটা করতে হবে। তখনকার বুদ্ধি যে হঠাৎ করে তার তো হয়েছে, তখন তো সবাই পাস করে বেরিয়েছে, 1-1.5 বছর কি 2 বছর হবে বোধ হয়। আমি তো তাকে একোনাইট দিয়ে বসে রইলাম, ঘোড়ার ডিম কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। তারপরে ওই একজন অ্যালোপ্যাথি ডাক্তার, আমি তারপর দিয়ে আসলাম, ঘন্টা 2 পরে আমাকে খবর দেবেন। স্যার খবরও দেয়নি, পরে জানতে পারলাম কিছু হয়নি। অ্যালোপ্যাথি ডাক্তারকে ডাকলেন, স্যার এই যে বললেন না, ওই যে অ্যামোনিয়াম সল্ট বলে ওই নাকে শুকিয়ে দিলে ব্যাস, উগ্র গন্ধেতে তার জ্ঞানটা ফিরে আসে। এই ফেলিওরটা দিয়ে আমার জীবনে শুরু হয়েছিল।
তারপর আমি এই এপিলেপসি আর হিস্টেরিয়া এগুলো খুব ভালো করে পড়াশোনা করলাম। তা করে বুঝতে পারলাম হিস্টেরিক্যাল স্টেটটা এখন আমি খুব ভালো বুঝি, মানে পেশেন্টের মধ্যে থেকে আইডেন্টিফাই করতে পারি, মানে হোমিওপ্যাথিক্যালি বলতে চাইছি। এটা খুব খুব সহজেই করতে পারি। কিন্তু এই যে এপিলেপসির যে ক্ষেত্রগুলো আছে সব কেস কিন্তু কিউরেবল নয়। এবং আমার জীবনে প্রথম একটা কিউরেবল কেস আমি এপিলেপসির, তখন কত হবে, পাস করে পেয়েছি বছর 2.5-3 হবে। ডক্টর কেশি দাসের চেম্বারে বসে আছি, একজন সমদর্শন ভদ্রলোক তার কথা বলতে বলতে তার কথার মধ্যে একটা এমন কথা বেরিয়ে পড়লো, সেই কথাটাকে আমরা খেয়াল করেছি। তিনি পিজি নিউরোলজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তার মেয়ে এই এপিলেপসিতে ভুগতে আলটিমেটলি তার পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে, এবং তার এই এখন এত বেশি কনভালশন হচ্ছে, আমাদের স্যারের ঘন চেম্বারে হয়ে গেছে একবার, কোনোভাবেই তার কনভালশন আটকাতে পারছে না। ঘটনাটা কি হচ্ছে গল্পটা মনে আছে, তখন না এই 12টার সময় এরকম সময় ছুটি ছুটি বলে একটা অনুষ্ঠান হতো, যখন স্কুল ছুটি থাকতো না তখন একটা অনুষ্ঠান হতো। সেখানে দেখিয়েছিল যে বাচ্চাদের ওই একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ করার পর এবার ওটা ছিল আমাদের বিপ্লব চ্যাটার্জি ছিলেন, কিডন্যাপ করেছেন। তো তিনি ছুরি দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলতে যাচ্ছেন, তখন নায়ক এসে তার লাথি মেরে ছুরিটা বেরিয়ে যায়, তারপর তাকে মারামারি হলো ইত্যাদি ইত্যাদি। ওই সিনটা দেখেই মেয়েটি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। স্যার যেমন বললেন না যে এই নেটওয়ার্ক সার্ভের ক্ষেত্রে আঘাতের ক্ষেত্রটা বলছে, এইটাও একটা আঘাত, কিন্তু মানসিক আঘাতের ক্ষেত্রে। এক্ষেত্রে হরিবল স্যাড স্টোরিজ প্রপারলি হরিবল ঘটনাটা, এই যে তাকে মারতে চলেছে, এবং তখন মেয়েটা বলেছে ওকে মারছে কেন, ও কি দোষ করেছে, ওকে মারছে কেন, বাপি মারছে কেন, এই হচ্ছে তার সূত্র। তখন পড়ে মেয়েটা এই ঘটনাটা প্রত্যেকিতাতে চলছে, এবং স্যার তাকে ক্যালকিয়া কার্ড দিয়েছিলেন, এবং সেই ক্যালকিয়া কার্ডই সম্পূর্ণ আরোগ্য হয়। এবং এটা আমার দেখা পরবর্তীকালে আমিও জীবনে বেশ কিছু পেয়েছি, মানে একটু আধটু নয়, বেশ কিছু পেয়েছি। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যে এখানে পেশেন্টের শুধুমাত্র ম্যানেজমেন্ট, মেন্টাল ম্যানেজমেন্টটা খুব জরুরি, কিন্তু মানসিক চাপ যদিও হিস্টেরিক্যাল ক্ষেত্রে ওটা বেশি হয়, এই ক্ষেত্রে মানসিক চাপের একটা ফ্যাক্টর থাকে। সেই মানসিক চাপ বা মেনটেনিং কস্ট তার বাড়িতে সেরকম যদি থাকে, তো সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের একটু কাউন্সিলিং করে বা সেই জায়গাগুলো যদি পরিবর্তন করা যায়, তবে আমাদের দায়িত্ব নিতে হবে। একটা জেনে রাখবেন, অ্যালোপ্যাথিতে সারা জীবন ওষুধ খেলেও ডাক্তারকে দোষারোপ করবে না, কিন্তু হোমিওপ্যাথিতে যদি ডাক্তারের যদি একটা হয়ে যায় ওষুধ খেতে খেতে, ওরে বাবারে মেরে ফেলবে, মানে আমাদের তো শতেক দোষ। সেই জন্য এই জায়গায় সতর্ক হতে হবে, এবং ঘাবড়ে যাওয়ার কিছু নেই। রেকর্ডিংটা খুব ভালো করে করতে হবে, করে ওষুধ দিতে হবে, এবং ম্যানেজমেন্ট গুলো দেখতে হবে, কোন কোন ম্যানেজমেন্ট গুলো করা যেতে পারে সেগুলো বোঝাতে হবে, পেশেন্টকে বোঝাতে হবে, তার পরিবারকে বোঝাতে হবে। এটা একটা ঘটনা। একটা ঘটনা মনে পড়ে, একটা একজিমার কেস ছিল। একজিমা বলতে একজিমার সাপ্রেস একজিমা ছিল, সেই কেসটাকে আমি গ্রাফাইটিস দিয়ে কিন্তু সেই এটাকে সারাতে পেরেছি, সেই এপিলেপসিটাকে। কারণ আমি কেস লেবেলিং করে যখন তার ওই সাপ্রেশন অফ ওই একজিমাটা যখন পেলে, একজিমার সিমটমটা টোটালি গ্রাফাইটিস ছিল, সেটা দেখতেও ওরকম থলথলি ছিল। এই যে তার যেটা সাপ্রেস হলো, তার সিমটম গুলোকে এখানে গুরুত্ব দেওয়া হবে, এবং তখন যে এক্সিস্টিং সিমটম যেগুলো সেগুলো গুরুত্ব অনেক কম। ওই যে কোথা থেকে স্টার্ট হলো সাপ্রেশনটা, তার কি কি ছিল, এই যে ফিলোসফিক্যাল আর্টিস্টিক জায়গাটা, এইটা ধরে যখন তাকে গ্রাফাইটিস দেওয়া হলো, গ্রাফাইটিসের রেসপন্স করলো, এবং ওই ইয়েটা পায়ে বেরিয়ে এসেছিল। সে পায়ে বেরিয়ে এসে তো সে খেজুরের মতো রস ছড়ত, প্রায় কয়েক মাস, 6-7 মাস তো হবেই, প্রথম 2-3 মাস তো যাচ্ছে এই অবস্থা। যাই হোক, তার এপিলেপসিটা আর ডেভেলপ করেনি বলে সে তারা সহ্য করেছে। বলে আমাদের কিন্তু
চিকিৎসা করতে হবে। এবং আমরা অনেক ক্ষেত্রে আরোগ্য করতে, স্যার যেটা বললেন আরোগ্য যে করা যায়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আরোগ্য করা যায়, প্রচুর আরোগ্য করা যায়, যে সঠিকভাবে আপনি এগোতে থাকেন। তো মুশকিল হচ্ছে স্যারের যেমন অ্যাটম সাল মানে 30 থেকে সিএম পর্যন্ত গিয়েছিল, এরকম সৌভাগ্য কিন্তু সব সব ডাক্তারে হবে না। কারণ এসব ক্ষেত্রে এই একটা মেডিসিন দিয়ে দিতে দিতে উপরে চলে গেলে সেরে গেল, এটা কিন্তু কম পেশেন্টের ক্ষেত্রেই পাবেন, বিশেষত বর্তমান যুগে এত বেশি কমপ্লিকেটেড। ফলে আমাদের চোখ কান খোলা রেখে চিকিৎসা করতে হবে এবং পেশেন্টকে যতটা সম্ভব বুঝিয়ে আমাদের কাজ করতে হবে। আপাতত এইটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ। আর নীলকমল স্যারকে ধন্যবাদ জানাই, একটা খুব ভালো জিনিস আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ সংযোজন করার জন্য স্যারকে। আচ্ছা, আমরা এরপর প্রশ্ন নেব। এখানে একজন প্রশ্ন আছে স্যার, ভয় পেয়ে ওপিয়াম দেওয়া যায় এপিলেপসি কনভালশনে, সেটাতে পোটেন্সি কেমন হবে? একজন প্রশ্ন করেছেন স্যার। নীলকমল বর্মন স্যার। হ্যাঁ, আমি প্রশ্নটা একটু পড়ছি। স্যার, ভয় পেয়ে কনভালশন বা এপিলেপসি হলে এবং সেটা ক্রনিক হলে ওপিয়াম দেওয়া যায় কিনা, সেক্ষেত্রে পোটেনসি কত? যদি ওপিয়ামের পেশেন্ট হয় তাহলে ওপিয়াম আপনি দিতেই পারেন, তবে এইটুকু আমি বলবো যে সব ক্ষেত্রেই একটা মিনিমাম পোটেনসি থেকে চালু করা উচিত, কারণ আমরা তো নিশ্চিত নই যে এটাতেই সেরে যাবে। ওই যে অনেক সময় একটা পোটেনসি নিয়ে বলি, ধুম করে একটা বড় ইট ফেলে দিলে তো ঢেউটা এতটা বেশি উঠবে যে হয়তো খুঁড়িটা পর্যন্ত ডুবে যেতে পারে, অর্থাৎ তার অন্যান্য কিছু বাড়াবাড়ি হতে পারে। এখানে বেস্ট হচ্ছে যদি ওপিয়ামে যদি প্রেসক্রিপশন হয়ে থাকে, তাহলে আমার মনে হয় 200 দিয়ে চালু করাটাই ঠিক। এটুকু আমি বলতে পারি। নমস্কার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের আলোচনার উপরে? যদি কারো কোনো প্রশ্ন থাকে করুন, আর যদি কারো কোনো সংযোজন থাকে করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই। প্রশ্ন না থাকলে আমরা আলোচনা শেষ করব এখানে। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন কারোর কাছে নেই, সুতরাং আমরা আলোচনা এখানে শেষ করব। স্যার লিভ নিয়েছে। হ্যাঁ, আজকে শেষ করে দাও। স্যার লিভ নিয়ে নিয়েছেন। আমরা রাত জাগবো না, 11টা ম্যাক্সিমাম, সেটা দিন নয়, 11টার মধ্যে শেষ করতে পারলেই ভালো আচ্ছা, হয়। তাহলে আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা ভূমি দর্পণে এক হবো। শুভরাত্রি।